যদি রাজ্যের মুখ্যমন্ত্রী যুক্ত না থাকতেন, শিক্ষামন্ত্রী যুক্ত না থাকতেন, যদি বোর্ডের লোকেরা যুক্ত না থাকতেন, এসএসসির লোকেরা যুক্ত না থাকতেন, তাহলে দুর্নীতি হতেই পারত না। আমাদের বর্তমানে শাসক দলে যারা আছে চিটফান্ডের টাকাতে তারা ক্ষমতায় এসেছে, নিয়োগ দুর্নীতি তারা ক্ষমতায় আছে, তারা ভালো আছে। বহু এই যে পার্থ চ্যাটার্জি ধরা পড়েছিল দেখেছিলেন, তার বান্ধবীর খাটের তলা থেকে টাকার ছবি, বহুমূল্যবান গয়নার ছবি আপনারা দেখেছিলেন। তো পার্থ চ্যাটার্জি কী বলছে? পার্থ চ্যাটার্জি তো কুণাল ঘোষকে ফোন করে বলছে যে আমি চুরি করিনি। তো তারা জেরবার কি, তারা আবার ভোটে দাঁড়াবেন, আবার বিধানসভায় বসবেন বলছেন, আশা করি মন্ত্রীও হবেন। মুখ্যমন্ত্রী অত্যন্ত দক্ষতার সঙ্গে পুলিশ প্রশাসনকে দলদাসে পরিণত করে উনি নিজে ক্ষমতা থাকার ব্যবস্থা করছেন। মমতা ব্যানার্জি আসার পর স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে আমার জানা নেই, কেউ জেরবার হয়নি। আমাদের বর্তমানে শাসক দলে যারা আছে চিটফান্ডের টাকাতে তারা ক্ষমতায় এসেছে, নিয়োগ দুর্নীতি তারা ক্ষমতায় আছে, তারা ভালো আছে। বহু এই যে পার্থ চ্যাটার্জি ধরা পড়েছিল দেখেছিলেন, তার বান্ধবীর খাটের তলা থেকে টাকার ছবি, বহুমূল্যবান গয়নার ছবি আপনারা দেখেছিলেন। তো পার্থ চ্যাটার্জি কী বলছে? পার্থ চ্যাটার্জি তো কুণাল ঘোষকে ফোন করে বলছে যে আমি চুরি করিনি। তো তারা জেরবার কি, তারা আবার ভোটে দাঁড়াবেন, আবার বিধানসভায় বসবেন বলছেন, আশা করি মন্ত্রীও হবেন। তো জেরবার কি, তারা তো সুখে আছেন, দুর্নীতির টাকায় তারা ভোটে জিতছেন, ক্ষমতায় আছেন, তারা তো মহাসুখে আছেন। এবং সিভিক ভলেন্টিয়ার নিয়োগেও কিন্তু দুর্নীতির অভিযোগ, মানে এই দুর্নীতিটা তো তাহলে ওপর থেকে নিচ অবধি কোনো জায়গা থেকেই সরানো যাবে না। বারবার আলাদা করে জিজ্ঞেস করছেন, আপনি আমাকে বলুন যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তার অধীনের কোনো বিভাগে নিয়োগ হয়েছে সেখানে দুর্নীতি হয়নি, একটা দেখাতে পারেন? স্যার, তাহলে আপনি যেটা বলছেন যে চিটফান্ডের টাকায় যে সরকার এসেছে তাদের কাছে এই বিষয়টা কোনো ব্যাপারই না, মানে তারা কোনোভাবেই জেরবার হচ্ছে না। জেরবার কী করে হবে? টাকাগুলো পেয়ে টাকা দিয়ে ভোটে মস্তান লাগিয়ে গুলিবন্দুক কিনে ভোটে জিততে তাদের সুবিধা হয়েছে। যারা দেখুন টাকা জমা দিয়েছিল টাকা ফেরত পায়নি, যারা এজেন্ট কালেক্ট করেছিল তাদের বাড়ি ছাড়তে হয়েছে, অনেককে আত্মহত্যা করতে হয়েছে। এই যে এসআই নিয়ে এখন মৃত্যুর কথা বলছে, এই চিটফান্ডের টাকা ফেরত না পেয়ে কত এজেন্ট কত আবনত করে মারা গিয়েছে। কখনো এরা মায়াকান্না করতে দেখেছেন? কিন্তু যারা টাকাটা আদায় করেছে, এই যে সুদীপ্ত সেনগুপ্ত কুণ্ডুরা তো বহাল তবিয়তে আছেন, এবং যাদের কাছে টাকাটা দেওয়া হয়েছে, এমনকি পুলিশ অফিসাররা যে শাসক দলের নেত্রীকে টাকা দেওয়া হয়েছে তার প্রমাণ লোপাট করে ভালো পদে আছেন, তারাও সুখে আছেন। তো দুর্নীতি করে যদি এরা, পার্থ চ্যাটার্জিতে তো হাজত কেটেছেন, কুণাল ঘোষ হাজত কেটেছে, কিন্তু মমতা ব্যানার্জিকে এখনও জিজ্ঞাসাবাদই করেনি, হাজত কাটাতে দূরের কথা। বা অন্য যারা আছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি, তারা তো মহাসুখে আছে। তাহলে ডিজিটাল যুগে যেখানে মানে কাগজ কলমকে প্রাধান্য কম দিয়ে এখন সবটাই ডিজিটাইজেশনের মানে প্রক্রিয়াকে অবলম্বন করা হয়, সেই যুগে যদি এত বড় দুর্নীতি হয়, তার মানে এটা ইচ্ছাকৃত দুর্নীতি, এর মধ্যে কোনো রকমভাবে অদক্ষতার জায়গা নেই। সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী যুক্ত না থাকতেন, শিক্ষামন্ত্রী যুক্ত না থাকতেন, যদি বোর্ডের লোকেরা যুক্ত না থাকতেন, এসএসসির লোকেরা যুক্ত না থাকতেন, তাহলে দুর্নীতি হতেই পারত না। সকলে মিলে ষড়যন্ত্র করে এই দুর্নীতি করা হয়েছে এবং সর্বোচ্চ স্তর থেকে করা হয়েছে। যদি না করা হবে তাহলে মমতা ব্যানার্জিকে চিঠি এসেছিল যে এরা টাকা আদায় করে চাকরি বিক্রি করছে, উনি ব্যবস্থা নেননি কেন? উনি অতিরিক্ত পদ সৃষ্টি করে যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের চাকরি বাঁচাতে গেলেন কেন? হাইকোর্ট রাজি হয়নি বলে করতে পারেনি। যারা যোগ্য চাকরি পায়নি তাদের জন্য তো দরদ উঠলে পড়ছে না, তারা দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর রোদে পড়ে, বৃষ্টিতে ভিজে, শীতে কষ্ট পেয়ে রাস্তায় পড়ে আছেন, তাদের জন্য দরদ নেই। কিন্তু যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, অযোগ্য, তাদের জন্য দরদ উঠলে পড়ছে, অতিরিক্ত পদ সৃষ্টি করে তাদের চাকরি রাখতে হবে কেন? তো স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি নিজে যুক্ত,
আর আপনারা তো দেখেছেন এই যে কুন্তল ঘোষ বলেছিলেন তো যে আমি 10% রাখতাম, বাকি 90% পাঠিয়ে দিতাম। এবং কালীঘাটের কাকু সেটা তো খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করে বলেছে। তার বস কত কোটি টাকা চেয়েছিলেন সেগুলো বলেছে, এবং সেই টাকাটা না দিলে সে নিয়োগগুলো যে বাতিল করে দিতে হবে সেগুলো আপনারা শুনেছেন। সন্দেহের কোনো কারণ নেই, কিন্তু দুঃখের বিষয় যে এদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না। এবং তদন্ত যারা করবেন বা ব্যবস্থা যারা নেবেন সেই পুলিশের মধ্যেই, পুলিশের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ একটা বিভাগ, সেখানে যদি এই ধরনের দুর্নীতি হতে থাকে তাহলে সেক্ষেত্রে আইন শৃঙ্খলার ব্যবস্থা ভেঙে পড়বে, এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? তো ভেঙে তো পড়েছে। আপনি যে সিও অফিসে কী হচ্ছে আপনি দেখছেন না? ধরুন যে কেউ আজকে যদি মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে যায় কালীঘাটে, কেউ বাড়িতে ঢুকতে দেবে? তাহলে সিও অফিসে শাসক দলের কিছু লোক এসে ঢুকে গেল, পুলিশের লোকেরা আটকাতে পারলো না কেন? এই যে যারা বৈধভাবে চাকরি পেয়ে চাকরি বাতিল হয়েছে তারা একটা আন্দোলন করতে গেলে মেরে তাদের ঠ্যাং ভেঙে দেয়, চোখে ব্যান্ডেজ করে দেয়, পেটে লাথি মারে, আর এরা যে ব্যারিকেড ভেঙে আটকাচ্ছে একটা সাংবিধানিক সংস্থার পথ, তাদের বিরুদ্ধে পুলিশ অসহায় কেন? তো ভেঙে পড়েছে। তো আপনি দেখুন প্রকাশ্য সভা থেকে পুলিশ অফিসাররা শাসক দলকে জেতানোর কথা বলছেন। পুলিশ সরকারি কাজ করে, আর সরকারি কর্মচারীদের কোনো রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে কথা বলার পর চাকরিতে থাকার কোনো অধিকার নেই, কিন্তু এরা এরকম ভাষণ দেওয়ার পর চাকরিতে থাকছে, তার মানে পুলিশ পুরোটা ভেঙে পড়েছে। তাহলে এই যে বিষয়টা, তাহলে এখানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক দক্ষতা নয়, মুখ্যমন্ত্রী চাইছেন বলেই এই ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রী অত্যন্ত দক্ষতার সঙ্গে পুলিশ প্রশাসনকে দলদাসে পরিণত করে উনি নিজে ক্ষমতায় থাকার ব্যবস্থা করছেন, সংবিধান মানছেন না, অন্য আইন কানুনতে কোনো কথাই নেই। একটা শেষ প্রশ্ন করব যে বাংলায় ওয়াক অফ হবে না, ওয়াক অফ বিলকে মানি না, এমন কথা বহুদিন ধরে মুখ্যমন্ত্রী বলে আসছেন, কয়েক মাস আগেও বলেছিলেন, কিন্তু এরপরে দেখা গেল সেই সমস্ত মানে প্রত্যাশাকে ঘুরিয়ে দিয়ে সরকারি একটা নির্দেশিকা আসলো, এবং সেখানে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শাসকদের কাছে সেই চিঠি পৌঁছে গেছে, এবং তার মাথায় লেখা উমিদ পোর্টালে তুলতে হবে ওয়াক অফের তথ্য। কিন্তু যে ওয়াক অফ নিয়ে এত আপত্তি রাজ্যের, সেই ওয়াক অফের জন্য খোদ মুখ্যমন্ত্রী কিন্তু বাধ্য হলেন নিজের সহমতি দিতে। এতে কি মনে হয় যে মুসলিম ভোট এবার মুখ্যমন্ত্রীর তরফ থেকে সরে যাবে, মানে তৃণমূলের থেকে সরে যাবে? আপনাদের ব্যাকরণে একটু ভুল হচ্ছে। পার্লামেন্ট একটা আইন পাস করেছে, রাজ্য সরকার বা রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী হোক মন্ত্রী হোক কেউ বলতে পারে না এই আইনটা আমরা মানব না, কারণ উনি সংবিধানের নামে শপথ নিয়েছেন। রাজ্যের শাসক দলের নেতা নেত্রী হিসেবে ওয়াকফের তারা বিরোধিতা করেছেন, কিন্তু পার্লামেন্ট আইন পাস করেছে, সুপ্রিম কোর্ট বাতিল করেনি। এই আইন মানতে তারা বাধ্য, সেই জন্য মানছেন। না মেনে তাদের কোনো উপায় নেই, সেই জন্য মানছেন। ওই যে মুখে মুখে যেগুলো বলছিলেন সেগুলো লোকদের ভোট পাওয়ার জন্যে, মুসলমানদের বা ওয়াকফের উন্নতির জন্য না। আপনারা তো বিভিন্ন মিডিয়াতে দেখেছেন যে শাসক দলের যে মন্ত্রীরা নেতারা ওয়াকফগুলো কীভাবে বেআইনিভাবে দখল করে নিয়ে এসছে, সেখানে কীভাবে ব্যবসা চালাচ্ছে। শাসক দলের নেতাদের কাছে তো ওয়াকফ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তো তারা ওয়াকফের ভালো করবে কি করে? ওয়াকফ গোলেমালে থাকলে তাদের সুবিধা, নিয়মকানুন হলে অসুবিধা। আর মানে অদ্ভুত বিষয় যে পুলিশের যে এই মানে ওএমআর শিটের কার্বন কপি, সেটাকে সরকার লুকিয়ে রাখছে। এত স্পর্ধা কোথা থেকে পাওয়া যাচ্ছে? কারণ এর মাস্টার মাইন্ড তো নিশ্চয়ই কেউ না কেউ আছেই। এখন কনস্টেবলে তো অনেক লোক ভর্তি হয়, অনেক টাকা তোলা যায়, আর এই টাকা তো শুধু যারা দালালরা তুলছে তারা নেয় না, রিক্রুটমেন্ট বোর্ডে যারা থাকে তারা নেয়, এবং রাজনৈতিক নেতাদের কাছে যায়। অতএব সকলে যুক্ত আছে। তো তারা যারা টাকা দেবে, আপনি যে স্কুল সার্ভিসের নিয়োগে যেটা দেখলেন যে যারা টাকা দিয়েছে অযোগ্য তাদেরকে নিয়োগ করবে, কিন্তু যারা টাকা দেয়নি যোগ্য হলে তাদেরকে নিয়োগ করবে না। তো ওই মাসে যদি দিয়ে দেয় তাহলে তো ধরা পড়ে যাবে, যদি না দেয় তাহলে ধরা পড়ার সম্ভাবনা, যে টাকা দেবে তাকে নিয়োগ করবে। মানে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রশ্নপত্র বিক্রির অভিযোগও কিন্তু উঠছে। মানে এটাই একটা সুসংগঠিত খুব কনস্ট্রাকটিভ ওয়েতে কোনো সিন্ডিকেটের কাজ বলে কি মনে করছে? দেখুন, যখন রিক্রুটমেন্ট হয়, আমি কলকাতা পুলিশে বছর 2 ভিজিট করেছিলাম। তো কলকাতা পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টর, সার্জেন্ট
নমিনেটেড যে র্যাঙ্কগুলো আছে ডিসি হেডকোয়ার্টার তাদের রিক্রুটমেন্টও করে, ট্রান্সফার পোস্টিংও করে। দিনে কোনো এসি বা অন্য অফিসারদের দিয়ে রিক্রুটমেন্ট করতে পাঠাতাম। তো সেখানে আমি খুব নির্দিষ্টভাবে এটা করতাম যে মাপ নেওয়া হবে, তারপরে তাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট করা হবে, তারপর তাদের ইন্টারভিউ করা হবে, তারপর বলে দেওয়া হবে যে এর চাকরি হবে, এর চাকরি হবে না। আমি ঘোষণা করিয়ে দিতাম যে তোমাদের কাউকে পয়সা দিতে হবে না, চাকরি হবে, আর যাদের নাম নাই তাদের যাকে পয়সা দেওয়ার চাকরি হবে না। আমি এরকমভাবে বন্ধ করার চেষ্টা করেছিলাম, কিন্তু এই জালটা প্রচণ্ড ছড়িয়ে আছে এবং উপরের অফিসাররা এবং রাজনৈতিক নেতারা এর সঙ্গে যুক্ত থাকার ফলে এটা বন্ধ করা খুব সহজ নয়। এবং যেখানে লোকে দেখছে যে টাকা দিলে চাকরি পাওয়া যায়, আমাদের এখানে এটা একটা সাধারণ বিশ্বাস হয়ে গেছে, তখন মানুষরা পয়সা দেয়। অনেক সময় এমনও হয় যে যাকে পয়সা দিয়েছে তার জন্য তো চাকরি হলো না, কিন্তু টাকাও ফেরত পেল না। কিন্তু অনেক সময় হয় যে টাকা দেয়, চাকরিও পায়। এই যে ওএমআর শিটের যে সিরিয়াল নাম্বার দেওয়া হয়নি, এটার কারণটা কি, মানে যাতে খুব মানে স্ট্র্যাটেজিক্যালি যে ওএমআর শিটটাকে যাতে বদল করে ফেলা যায়, এর জন্যই কি সিরিয়াল নাম্বার না দেওয়ার প্ল্যানটা করা হলো? এসএসসিতে দেখুন না, এর আগে যখন পরীক্ষা হতো তখন তারা কপিটা দিয়ে দিতে, কারো কিছু বক্তব্য থাকলে সে বলতে পারত। তো যখন দেওয়া বন্ধ করলো, তারপরে তো নিজেরা পরিবর্তন করলো, নাম্বার বাড়াতে কমাতে পারলো। তো এটা এক্ষেত্রেও করা যাবে, দিয়ে দিলে তো কিছু প্রমাণ থাকে, বাড়ানো কমানোতে অসুবিধা হয়। তো যদি কিছুই না থাকে ওদের কাছে কোনো তথ্য প্রমাণ নেই, কে কী বললো তাহলে সেটা তো কিছু যায় আসে না। যারা নিয়োগ করছেন, যে বেশি টাকা দেবে তাকে চাকরি দিয়ে দেবে।